বোনের জন্য সব দিয়ে দিতে পারি এরকম কথা সকলেই বলে, কিন্তু দিতে গেলেই হাত কাঁপে। মহিম বাবু, রাজবংশের ছেলে আমি সারা জীবন শুধু দু হাতে দিয়ে এসেছি। চান, আপনার কি চাওয়ার আছে চান বলুন। নিশিগঞ্জের মায়ের দিব্যি যা চাইবেন আজ আমি তাই দেব। আপনার বয়স অল্প রাজাবাবু, রক্ত গরম। আজকের দিনে যতই একমাত্র বোন হোক না কেন, বোনের বিয়েতে দাদা সবকিছু দিয়ে তো নিঃস্ব হতে পারে না। আজকের দিনে দাদারা তার বোনের জন্য কি করে আমি তা জানি না, তবে আমার বোনের সুখের জন্য আমি তাকে সব কিছু দিতে পারি। তাই নাকি? তা দিন, আপনার সমস্ত সম্পত্তি লিখে দিন। কি পারবেন তো রাজাবাবু আপনার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি লিখে দিতে? কি হলো, কি ভাবছেন রাজাবাবু? হয় না, হয় না। সবাই তো দাতা হরিশ্চন্দ্র নয় যে প্রতিশ্রুতি দিলেই সবকিছু রক্ষা করতে হবে। কথায় আছে, কথা আর গুলি দুই সমান। বন্দুক থেকে গুলি যেমন বেরিয়ে গেলে আর থামানো যায় না, তেমনি কথাও আর ফেরানো যায় না। যাই হোক, আপনার বোনকে আমার খুব পছন্দ হয়েছে, আমার আর কিছু চাই না। আয় ফালতু। দাঁড়ান, আমি প্রতিশ্রুতি দিলাম আজ থেকে আমার স্থাবর অস্থাবর এই সব কিছুর মালিক আমার ছোট বোন পূজা। সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেন তো রাজাবাবু? সিদ্ধান্তটা আমি আমার মাথা থেকে নয় মহিমবাবু, মন থেকে নিয়েছি। এখানে ভাবনার থেকে বেশি ভালোবাসা, একটা বোনের প্রতি তার দাদার কর্তব্য। তাহলে ওই কথাই রইল, যৌতুক হিসেবে আপনার সমস্ত সম্পত্তি আপনি আপনার বোনের নামে লিখে দিচ্ছেন। আরে মশাই, এতদিন তো শুধু আপনার নামই শুনেছি, আজ সচক্ষে দেখলাম। পাঁজি দেখে বিয়ের দিনটা তাহলে আমি পরে জানিয়ে দেবো। আজ আসি, নমস্কার। নমস্কার। অসম্ভব, এই বিয়েতে আমি রাজি নই। এসব তুই কি বলছিস পূজা? বিয়ের তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, এখন তুই বলছিস বিয়ে করবি না? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দাদাদের নিঃস্ব করে, পথের বিক্রি করে আমি এই শীতিতে সিঁদুর পড়তে চাই না দাদা। কিন্তু আমি তো তোর স্মৃতিতে সিঁদুর দেখার জন্যে সব কিছু করতে পারি। আমি মহিম ঘোষালকে পাকা কথা দিয়েছি। কোন অধিকারে তুমি পাকা কথা দিয়ে এসছো দাদা? পূজা, কি বলছিস তুই? হ্যাঁ বলছি, ঠিকই বলছি। এই সম্পত্তি শুধু বড়দার নয়, মেজদা ছোটদা সকলের সমান অধিকার আছে। মহিম ঘোষালকে সমস্ত সম্পত্তি ভিক্ষে দেওয়ার আগে তুমি একবার ওদের মতামত নিয়েছো? একবার ওদের জিজ্ঞেস করে পাকা কথা দিয়েছো বড়দা? জিজ্ঞেস করব? তুই বলছিস কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আমি রানা রাকেশকে জিজ্ঞেস করব? বেশ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের সমস্ত সম্পত্তি আমাদের ছোট বোনের বিয়েতে যৌতুক দেব। এতে তোমাদের কোনো আপত্তি আছে? আছে, আপত্তি আছে। আপত্তি আছে? হ্যাঁ, আপত্তি আছে। কি বলছিস তোরা? ঠিকই বলছি। ওকে জিজ্ঞেস করো মোহনদা, যে ভাইরা ওর কথায় বিশ্বের পাত্র মুখে তুলতে পারে, তাদের মতামত চেয়ে তাদের অপমান করার অধিকার ওকে কে দিয়েছে? না না দাদা, না, ওর নামে ডাকবেন আমাকে। ছোট থেকে বুকে করে মানুষ করার পর আজ প্রশ্ন করছো তোমার সিদ্ধান্তে আমাদের মত আছে কিনা? এর চেয়ে সেদিন সত্যিকারের বিষ খাই আমাদের মেরে ফেললে না কেন? রানা, রাকেশ, আমাকে ক্ষমা কর ভাই, আমাকে ক্ষমা কর।
দেখলি তো পূজা, আমি কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। কিন্তু দাদা, আর কোনো কিন্তু নয় পূজা, আমি তোকে অনুরোধ করছি, আর অমত করিস না। কিন্তু মোহনদা, এভাবে তোমাদের স্বাদ আহ্লাদ কেড়ে নিয়ে বিয়ের পিড়িতে বসতে আমার যে একদম মন চাইছে না। এভাবে বলিস না পূজা, তুই কোণে সেজে বেনারসি পরে মাথায় সিঁদুর দিয়ে বিয়ের আসরে বসবি, সেটা দেখার জন্য তোমরা এতগুলো বছর অপেক্ষা করে আছি। দাদা, না পূজা, আর আপত্তি করিস না। অপু খুব ভালো ছেলে, দেখবি দেখবি ও তোকে খুব সুখে রাখবে, খুব সুখে রাখবে। কি পূজা, পছন্দ হয়েছে? আমি হিন্দু মেয়ে, শাখা সিঁদুরের দিব্যি দিয়ে অগ্নি সাক্ষী করে আমি তোমাকে স্বামী হিসেবে পেয়েছি। তুমিই তো আমার দেবতা। তোমার দেওয়া উপহার কি আমার অপছন্দ হতে পারে? খুব পছন্দ হয়েছে গো, সত্যি খুব পছন্দ হয়েছে। হতেই হবে পছন্দ। আমি শ্যাকরাকে বলেছিলাম আমার পূজা পড়বে, যেন সেরা জিনিসটা হয়। আমি আজ আমার নিজের হাতে তোমায় দুল দুটো পরিয়ে দেবো। দেখি কানটা। রক্ত! এ তুমি কি করলে? আমার তো কানটা খুব যন্ত্রণা হচ্ছে। আমার তো কানটা কেটে গেছে যে। কেটে যায়নি পূজা, কেটে যায়নি। আমি তোমার কানটাকে কেটে দিয়েছি। তোমার মনে আছে পূজা? তোমার মনে আছে সেদিন মন্দিরে তোমার দাদা যখন আমায় মেরেছিল আর তুমি 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 হাততালি দিচ্ছিলে? সেদিন সেদিন সমস্ত গ্রামবাসীর সামনে লজ্জায় অপমানে আমার আমার বাবার নাকটা কাটা গিয়েছিল। আজ আজ আমি তোমার কানটাকে কেটে আমার বাবার সেদিনের অপমানের প্রতিশোধ নেওয়া শুরু করলাম। বাহ 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 বাহ, এই নাহলে আমার ছেলে। পূজার চিৎকার শুনে এ ঘরে না এলে আমি তো এই মনোরম দৃশ্য দেখতেই পারতাম না। এখন বুঝতে পারছি তুই হচ্ছিস আমার যোগ্য উত্তরসূরি। সে তো বটেই কর্তা। না মানে বলছিলাম আমরা গাছে আমরাই হবে, ল্যাংড়া তো আর হবে না। আয়, চল। এটা একটা বিষাক্ত পোকা কামড়ে দিয়েছিল জানো, ওই জন্য এটাতে ব্যান্ডেজ আর ওষুধ লাগিয়ে রেখেছি। তোমরা খাও, আমি রান্নাঘর থেকে এক্ষুনি আসছি। নে শুরু কর। পূজা এখানে এসে আরো বেশি ভালো রান্না বান্না করছে, তাই না? মাংসটা ফাটাফাটি হয়েছে। দারুণ। দাদা আর একটু দাও না। নিবি? নে না। পূজা এখানে এসে একেবারে গিন্নি হয়ে গেছে। এখানে খুব সুখেই আছে। কিরে, আর কিছু নিবি তুই? না, বোনকে দেখার নাম করে এরা তো ভিখিরির মতো খেয়েই যাচ্ছে। কিরে অপু? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। অবশ্য হবে নাই বা কেন? যা সম্পত্তি ছিল সব পূজাকে দিয়ে তোরা সত্যি ভিখিরি হয়ে গেছে।
ছেড়ে দাও বাবা, খেতে দাও। কত খাবারই তো আমাদের নষ্ট হয়ে যায়, কুকুরকে দিয়ে দিই। তা কুকুরের বদলে মানুষরাই খাক। সে খাক, তবে একটা কথা তুই শুনে রাখ অপু, শুধু শুধু আমি তোর শালাদের খাওয়াতে পারবো না। আমার বাড়িতে ওরকম চব্বচস্য করে খেতে গেলে কাজ করতে হবে। রাজা মাঠের কাজ করবে, চাষাবাদের হিসেবটাও ভালোই পারে। রাকেশকে গোয়াল আর পোল্ট্রি দেখার দায়িত্বটা দিয়ে দে, দেখিস আবার ডিম চুরি করে বিক্রি টিক্রি করে না বসে। রানা শুনেছি কলেজে পড়াশোনা করে, ওকে লেখাপড়া ছাড়িয়ে দিয়ে ঘরের ফাই ফরমাস খাটতে বল। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওরা তাই করবে। কিন্তু তা বলে তুমি ওদের খাবারের খোঁটা দিও না। কতই বা খাবে ওরা? কি হলো বর্দা, তোমরা খাওয়া দাওয়া বন্ধ করে উঠে পড়লে যে? কি হয়েছে বর্দা, তোমরা কাঁদছো কেন? কাঁদছি না, আসলে পেটটা একেবারে ভরে গেছে রে তোকে দেখে। তুই এখানে কত সুখে আছিস, ভালো আছিস। ও বুঝেছি, আর বলতে হবে না। বর্দা, তোর পাগলি, তুই কাঁদছিস কেন? তুই সুখী হলে তো আমরা সুখী। বর্দা, তোমরা কতটা সুখ পেলে তা আমি জানি না, কিন্তু যদি পারো তো তোমাদের এই হতভাগিনী বোনটাকে ক্ষমা করে দিও। আর হ্যাঁ, নিশ্চয় পথে ঘাটে ঘুরে বেড়ালেও কোনোদিন এ বাড়িতে আসবে না, কোনোদিন না।